আমরা সম্প্রতি যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা জানি যে নানা স্তরে এবং নানা পরিসরে নানাভাবে কথাবার্তা হচ্ছে এবং অনেকের চিন্তা উপস্থাপন করছে। সেখানে সম্প্রতি একটা চিন্তা আমরা চর্চিত হতে দেখলাম, যেটা হচ্ছে কালচারাল পলিটিক্স। এবং এই চিন্তার মধ্যে আমি মনে করি যে অনেক দূর, অনেক বিস্তৃত করে ভাবনার আসলে অবকাশ আছে। কারণ এই কালচারাল পলিটিক্স এই শব্দবন্ধটা খুব শক্তিশালী এবং এর মধ্যে দিয়ে অনেক দূর বিচার বিশ্লেষণ করার মধ্যে দিয়ে আমরা সুরাহা করে নিতে পারি যে আগামী দিন কি করে সাংস্কৃতিক অঙ্গনে আমরা আসলে অপারেট করতে পারি বা সাংস্কৃতিক অঙ্গনকে কি করে ঢেলে সাজানো যায়। তো আমার মনে হয় যে কালচারাল পলিটিক্সটা বোঝার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। কালচারাল হেজিমনিটা যদি বোঝার বেশ উপকার হবে আর কি। এটা গ্রামশিয়ান বা আন্তনিও গ্রামশির যে কনসেপ্ট, সেখান থেকে আসা। কালচারাল পলিটিক্সটা আসলে কি? এটা হচ্ছে যে সাংস্কৃতিক পরিমণ্ডলে যে ইডিওলজি বা যে ভাবাদর্শ, সেই একটা ভাবাদর্শ কিন্তু কর্তৃত্ব পরায়ণ থাকে বা সে তার অনেক বেশি শক্তিশালী থাকে, যে তার গণমাধ্যম এবং তার বুদ্ধিজীবী, তার সাহিত্য, নানা বিষয় নিয়ে সে হাজির থাকে। এবং হেজিমনি কিভাবে ক্রিয়েট হয়? যখন অন্যান্য ছোট ছোট সাংস্কৃতিক পরিমণ্ডলগুলো থাকে, পর্বগুলো থাকে, সেগুলোকে সে স্পেস দেয় আলাপ আলোচনা করার জন্য। তো স্পেস দেওয়ার মধ্য দিয়ে এক ধরনের সে ওই ছোট ছোট পরিমণ্ডলগুলোর মধ্যে কি করে, এক ধরনের সম্মতি আদায়ের ব্যাপার তৈরি করে। সম্মতি আদায়ের মধ্য দিয়ে তার ভাবাদর্শে অনুপ্রাণিত করে সেই ভাবাদর্শকে আরো বেশি শক্তিশালী করে। এইটি হচ্ছে হেজিমনির আসল কথা। এখন এই কথার মধ্যে অনেকগুলো বিষয় আসে। যেমন ধরুন, যদি আমি সিনেমার কথা বললে দেখা যাবে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের কথা যদি বলি, তাহলে এন্টায়ার মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে আপনারা দেখবেন সব জায়গায় কিন্তু বাঙালি জাতীয়তাবাদের উত্থান। এবং আপনারা জানেন যে রোলা বার্থের মিথোলজি বলে একটা বই আছে, সেখানে এরকম একটা উদাহরণ আছে, প্যারিস ম্যাচ, যে এক কালো ছেলে তেরঙ্গা পতাকাকে সেলুট করছে। তো সেই সেলুট করার মধ্যে কি মিথ তৈরি হচ্ছে যে ফরাসিরা কখনোই উপনিবেশ স্থাপন করেনি কালোদের উপর, কারণ এই কালো ছেলেটা সালাম ঠুকছে ফরাসি পতাকাকে। তো এইভাবে আমরা মিথ তৈরি করি। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এরকম মিথ তৈরি হয়েছে কিছু না। যদি আমি উদাহরণ দিই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখবেন সব মুক্তিযোদ্ধারাই বাঙালি মুক্তিযোদ্ধা এবং বাঙালি মুসলমান মুক্তিযোদ্ধা। কিন্তু বাস্তবতা বা ইতিহাস কি বলে? গারো সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, প্রচুর হাজার হাজার মানুষ আদিবাসী অর্থাৎ অবাঙালি সম্প্রদায় থেকেও যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। তাহলে সেই বয়ান বা ন্যারেটিভ কিন্তু মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে আসেনি আমাদের। শুধুমাত্র মেঘের অনেক রং যে ছবিটা, মুক্তিযুদ্ধের প্রথম যে রঙিন চলচ্চিত্র, সেখানে দেখা গেল ৭৬ সালে যে এক আদিবাসী মেয়ে, সে নিজে বাঙালি হয়ে যেতে চাইছে, সে আবার মুক্তিযোদ্ধাও না, সে একজন সেবিকা হাসপাতালে। তো অতটুকুই, মানে এর বাইরের টোটাল ন্যারেটিভ, ফিল্মের ন্যারেটিভে কিন্তু একটা আদিবাসী জনগোষ্ঠী যারা হাজার হাজার শহীদ হয়েছে, গারো সম্প্রদায়ের অনেকে শহীদ হয়েছে, তাদের ব্যাপারে আমরা কোনো কথা বলি নেই। এমন একটা মিথ ক্রিয়েট করেছি যে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধ মানেই শুধুমাত্র বাঙালি মুসলমানরাই যুদ্ধ করেছে, আর কেউ যুদ্ধ করেনি। আর কোনো ধর্ম নেই, আর কোনো জাতিগোষ্ঠী নেই। এমনকি কিছু কিছু জায়গায় অনেকদিন পর্যন্ত নারী মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও কিন্তু নীরব থেকেছে। এই যে নারী মুক্তিযোদ্ধাদের ব্যাপারে নীরব থাকে, নারী যদি একটা বর্গ বা গোষ্ঠী ধরি, তাহলে তারা ওই যে বড় হেজিমনি অর্থাৎ বাঙালি, মুসলমান এবং পুরুষ মুক্তিযোদ্ধা, তাদের সাথে একটা নেগোসিয়েশনে আসলো যে শুধু তারা তো না, নারীরাও তো মুক্তিযুদ্ধ করেছে। তাহলে এটা তার একটা স্পেস দিল, আগের যে ডোমিনেন্ট যে হেজিমনি তার একটা স্পেস দেওয়ার চেষ্টা করলো এবং সেটা গ্রহণ করতে শুরু করলো যে না, তারাও মুক্তিযুদ্ধ করেছে। তাহলে এইটা এক ধরনের আলাপ যে সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধ যারা করেছে বা মুক্তিযোদ্ধারা, তাদের এই কোন গোষ্ঠী বঞ্চিত থাকলো, এই যে যারা যারা আসলে হেজিমনি ক্রিয়েটই করতে পারে না বা ডোমিনেন্ট হেজিমনির সাথে যারা আসলে ওই কনভারসেশনে যেতে পারে না, তাদেরকেই বলা হয় যে সাবঅর্ডিনেট।
এটা গ্রামশিয়ান একটা শব্দ বা তার ব্যবহার করা একটা ধারণা। তো এই সাবঅর্ডিনেটদের কথাও তো আমাদের বলতে হবে, এই সাবঅর্ডিনেট কারা? আমি যে আদিবাসীদের কথা বলছিলাম এরা। আচ্ছা, এখন ধরুন আমি যদি আরেকটু বড় পরিসরের বা সিনেমা মুক্তিযুদ্ধ থেকে বেরিয়ে অন্য সিনেমার পরিসরের কথা বলি, তাহলে বাংলাদেশের সিনেমায় ধরুন 53 বছরে অনেক হাজার ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে হাতে গোনা 2-1টি ছাড়া এলজিবিটি কমিউনিটি নিয়ে কিন্তু সেরকম কোনো আলাপ হয় না। তাহলে এইটাও তো একটা গোষ্ঠী যারা আসলে এই কালচারাল পলিটিক্সের শিকার। কালচারাল পলিটিক্স বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যেটা আপনার উপর আধিপত্য বিস্তার করে, সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করে থাকে, এবং তার মধ্য দিয়ে সে শুধু তার কথাই বলে আর অন্যদের প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত করে অথবা প্রান্তে ঠেলে দেয়, অথবা মিথ তৈরি করে যে এমন কোনো জনগোষ্ঠী বা বর্গ বলতে আসলে কিছুই নেই, আর অনুপস্থিত। মানে এটা করার মধ্য দিয়ে এটাকে বলে যে এক ধরনের অ্যাস্থেটিসাইজেশন অফ পলিটিক্স এটা হয়। কারণ এই যে নান্দনিক জায়গা তৈরি করে পলিটিক্সের, এটা করার মধ্যে দিয়ে এইটা আবার এই কথার উল্লেখ আপনি পাবেন 1935 সালে ওয়াল্টার বেঞ্জামিন একটা প্রবন্ধ লিখেছিলেন, বলছে ওয়ার্ক অফ আর্ট ইন দ্য এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশন। এই প্রবন্ধের মধ্যে এই আলাপগুলো আছে। তো সেখানে দেখবেন যে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট বা ফ্যাসিস্ট শাসক কি করে, সে আপনাকে এক্সপ্রেস করার সুযোগ দেবে, যে এক্সপ্রেস করো, তুমি সিনেমা বানাও, তুমি গল্প লেখো, সবই ঠিক আছে, কিন্তু তার ভেতরে যে সম্পদের বন্টনে যে বৈষম্য, অর্থাৎ সে যে ব্যবস্থার মধ্যে শোষণ কায়েম করতে পারে সেরকম কোনো কিছু যেন ওটার মধ্যে না আসে। এবং এটার যত রকমের, এটাকে আমি বলি সুগার কোটিং, এটা এমন